কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা পেপারটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই B1 পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট 4টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই কোশ্চেনের অ্যান্সারগুলি ভালোভাবে পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যেও। চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ 5 নম্বরের 4টি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো প্রথম কোশ্চেন ছিল, দেখো নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে ইসম চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখো অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট, ইসম চরিত্রটির গুরুত্ব। উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যে চরিত্রটি উপস্থিত থেকেছে সরলতায়, বিশ্বাসে, পরিশ্রমে, আদরে, আহ্লাদে ঘিরে রেখেছে মনীন্দ্রনাথের পরিবারকে সে ইসম। দেশভাগের প্রহসনের আড়ালে এ চরিত্র তার নিজস্বতায় ভাস্কর হয়ে থেকেছে। ইসমকে আমরা প্রথম দেখি সোনার জন্ম সংবাদ নিয়ে শচীন্দ্রনাথ অর্থাৎ তার বাবার কাছে যেতে অন্ধকার পথ, সঙ্গীহীন পথ কিছুই তাকে আটকাতে পারেনি। উপরন্তু সে পথে প্রতিটি মানুষকে বলেছে এই জন্মের কথা। তার মনে হয়েছে সমগ্র প্রকৃতি যেন উদযাপন করেছে এই সদ্যজাতের জন্ম। তাই সে নিজেও আহ্লাদিত। সমস্ত সত্তা দিয়ে মাঠের মাঝে পথ হারিয়ে ফেলে, গোলক ধাঁধায় পড়ে গেছে সে। ধনকর্তা তাকে উদ্ধার করলে সে বলেছে তাকে কানাওয়ালা ধরেছে। গ্রামের মানুষের যে কুসংস্কার তার প্রমাণ মেলে এই অংশে। এরপর ইসম সোনাকে কার্যত কোলে পিঠে মানুষ করেছে, বড় করেছে। মনীন্দ্রনাথের জন্য মন থেকে বেদনা অনুভব করেছে, চিরকাল সমব্যথী হয়েছে বড় বউয়ের প্রতি। সোনারা যখন দেশ ছেড়ে চলে যায় তখন আত্মীয় বিয়োগের যন্ত্রণা পেয়েছে সে। তাছাড়া সোনাদের সে নিজেদের পরিবারের লোক বলে মনে করত। তার নিজের স্ত্রী পঙ্গু ছিল, সে নিয়ে কখনো কোনো অভিযোগ সে করেনি। শুধু তাই নয়, বন্ধ্যা মাটিতে মাটির সঙ্গে লড়াই করতে নেমে তরমুজ ফলিয়েছে সে। নিজের সন্তানের মতো আগলে রেখেছে গাছপালাগুলোকে। বন্ধ্যা বাড়ির জমিতে সে তরমুজ ফলিয়েছে, কিন্তু লাভের হিসাব করেনি কখনো। চৈত্রের গরমে সে লোককে ডেকে ডেকে তরমুজ খাইয়েছে। অর্থনৈতিক দিক থেকে স্বাচ্ছন্দ্যের কথায় একবারও ভাবেনি। সোনা তখন চলে যায়, তখন তাকে কোনো জমি জামা দিয়ে যায়নি। এ নিয়ে তার আক্ষেপ থাকলেও এটাকে কখনো কোনো রাজনৈতিক ইস্যু সে করেনি। ইচ্ছা করলে এই বিষয়টাকে শামসুদ্দিনের কানে তুলে আরও বেশি সে গুরুত্ব দিতে পারত, কিন্তু তা সে করেনি। এছাড়া তাকে ছেড়ে চলে গেছে গোটা পরিবার শুধুমাত্র তার ধর্ম ইসলাম বলে। তার এতদিনকার অনুভূতির কোনো দাম পায়নি সে, নীরবে নির্দ্বিধায় রয়ে গেছে। একদিন মনীন্দ্রনাথের বাবা মহেন্দ্রনাথ তাকে বাড়ির কাজ করতে বলেছিলেন, কারণ গয়নার নৌকা বয়ে সে জীবিকা নির্বাহ করত। তার শরীর ভেঙে যাওয়ার কারণে সে কাজ আর করতে পারছিল না। এই কৃতজ্ঞতা বোধে সে চিরদিন এই পরিবারের সাথে বাঁধা হয়ে রয়ে গিয়েছিল। রক্তের বন্ধনে আবদ্ধ ছিল না সে, কিন্তু মন থেকে ভালোবেসে ফেলেছিল এই পরিবারের প্রতিটি মানুষজনকে, বাড়ির প্রতিটি কোণাকে। তাই মৃত্যুকালে সে কাউকে পায়নি। এক তরমুজ খেতে সে মারা গেছে। সেই মাটিতেই শেষ শয্যা নিয়েছে সে, যাকে একদিন নিজের হাতে ফসল ফলিয়ে ঘুচিয়েছিল বন্ধ্যাত্মা মাটির। সে বুঝেছিল তার সন্তান, তাই সে সন্তানের কোলেই শেষ আশ্রয় নিয়েছে। এইভাবে আলোচ্য উপন্যাসে ইসম চরিত্রের গুরুত্ব লেখক ফুটিয়ে তুলেছেন। এরপর দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে জোটন চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখো। অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট, জোটন চরিত্রটির গুরুত্ব। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের একটি বিশেষ নারী চরিত্র হলো জোটন। এই চরিত্রটি মুসলমান নারী চরিত্রের একটি অন্যদিকে প্রবাহিত হয়েছে। ইসলাম মতে বহু বিবাহ ধর্মযুদ্ধ সিদ্ধ। সেখানে বহু নারীকে পুরুষ বিবাহ করে, কিন্তু শারীরিক তৃপ্তি মেটার জন্য নারী বারবার পুরুষকে বিবাহ করে। এ ঘটনা সচরাচর দেখা যায় না। এই দিক থেকে জোটন বেশ আধুনিক চরিত্র। প্রতিবার যখন বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, তারপর একটা সময়ের ব্যবধানে সে তার দাদার সংসারে ফিরে আসে। দাদা তার জন্য একটা অস্থায়ী ঘর নির্মাণ করে দেয় এবং পরবর্তী পুরুষকে না পাওয়া অবধি সে এখানে বাস করতে থাকে। সেই সময় পুকুরে শালুক তুলে কিংবা হিন্দুদের ঘরে টুকটাক কাজ করে দিয়ে তার পেট চালায়। এখানে একটি বিষয় লক্ষণীয় যে কষ্ট করে হলেও নিজের দায় অন্য কারোর উপর চাপায়নি।
উপন্যাস শুরু যখন হচ্ছে সে তখন 3 নম্বর নিকাহ করে ফিরে এসেছে এবং অপেক্ষা করছে পরবর্তী কোনো পুরুষ জীবনে আসবে তার জন্য। ভাই আবেদ আলী ও তার স্ত্রী জালালির সুখ দুঃখের প্রতি এক ধরনের উদাসীনতা কাজ করেছে তার। এক পুরুষকে নিয়ে সুখী হওয়া তার ধাতে নেই। তাই সে তার যৌবন চলে গেলেও শরীরের দাবিকে অস্বীকার করেনি। সমাজ সংসারের চাপিয়ে দেওয়া মুখোশকে সে টেনে ছিঁড়ে ফেলেছে। এ কথাও ঠিক যে সে কারোর ঘর ভাঙেনি, কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায়নি। সে অপেক্ষা করেছে, বিবাহ করেছে, হাস্যাস্পদ হয়েছে বারবার, কিন্তু নিজের চাওয়া পাওয়াকে অস্বীকার করেনি। মানুষ হিসেবে স্বাভাবিক স্বভাব ধর্ম বজায় রাখতে গিয়ে সে অনেক কিছুর সম্মুখীন হয়েছে। সাংসারিক সুখ সুবিধা, ছেলে মেয়ের ঘর সংসার ছেড়ে সে আবার ফিরে এসেছে। জোটনকে নিয়ে হাসাহাসি করে ঘরের লোক, বিরক্ত হয় সে, কিন্তু তবুও সে নিজের সবার ধর্মকে ত্যাগ করতে পারেনি। এখানে সে কচ্ছপের ডিম, শালুক প্রভৃতি তুলে তার সোনাদের বাড়িতে নিয়ে গিয়ে বিনিময়ে পেট ভরে খেয়েছে এবং খাবার পর তার আবার মনে হয়েছে তার শরীরের চাহিদার কথা। যাই হোক, ফকিরের জন্য শেষ পর্যন্ত জোটন অপেক্ষা করেছে এবং 2 দিন উপসী থাকবার পর যে ক্ষুধার অন্ন সে তৈরি করেছিল সেই আকাঙ্ক্ষিত খাদ্য সে নির্দ্বিধায় তুলে দিয়েছে ফকিরের পাতে। সে নিজের জন্য কিছুই রাখেনি। এই অংশে তার প্রেমিক সত্তার পরিচয় পাওয়া যায়। একথা সত্যি, যৌবন চলে গেছে, রূপ নেই, কিন্তু দেহ মন সম্পূর্ণ অন্য বিষয়। মনের মধ্যে সেই লালিত্য, সেই কুসুম অর্থ উষ্ণতা বয়ে গেছে, তারই ছবি সে বহন করেছে আজীবন। ফকিরের সঙ্গে 4বার নিকার পর সে ঘর ছেড়েছে। যেখানে গেছে সেই কবরস্থানে তার ভয় করেছে। আবার অন্ধকারে তার জীবনের ট্র্যাজিক দিকটা এটাই যে সে যেদিন বিবাহ করে ফকিরের সাথে কবরের পাশে তার বাসস্থানে পৌঁছেছিল, সেদিন তার প্রথম সন্তানের কবর দিতে এসেছিল লোকজন। মাতৃত্বের হাহাকার তার অন্তরে উঠেছিল ঠিকই, কিন্তু জীবনযাপন তথা বর্তমান তার কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল। এইভাবে আলোচ্য উপন্যাসের জোটন চরিত্রের গুরুত্বটি লেখক ফুটিয়ে তুলেছেন। এরপর দেখো, নেক্সট কোশ্চেন ছিল 3 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে তখন ভূপেন্দ্রনাথ বললেন, মাথায় জল ঢালো বেশি করে, উক্তিটি কার? কোন প্রসঙ্গে মাথায় জল ঢালার কথা এসেছে? এর ফলশ্রুতি কী হলো? দেখে নাও, কোশ্চেনটির আনসার দেখে নাও। অ্যান্সারে লিখবে অতীন বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নীলকণ্ঠ পাখির খোঁজেতে তখন ভূপেন্দ্রনাথ বললেন, মাথায় জল ঢালো বেশি করে, উক্তিটি ভূপেন্দ্রনাথের নিজেরই। প্রসঙ্গ, এই উক্তিটি এসেছে যখন মহেন্দ্রনাথ অর্থাৎ উপন্যাসের প্রধান চরিত্র সোনার ঠাকুরদাদা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মহেন্দ্রনাথ অত্যন্ত বৃদ্ধ এবং অন্ধ, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এমন এক পরিস্থিতিতে পরিবারের সদস্যরা যখন কিং কর্তব্য বিমূঢ়, তার ছেলে ভূপেন্দ্রনাথ সোনার মেজ কাকা এই উক্তিটি করেন। ভূপেন্দ্রনাথ চান মহেন্দ্রনাথের জ্বরের তীব্রতা কমাতে এবং তাকে কিছুটা আরাম দিতে। এটি কেবল শারীরিক শুশ্রূষার প্রয়াস ছিল না, বরং অসহায়তার মুহূর্তে একটি স্নেহপূর্ণ চেষ্টা ছিল বৃদ্ধ মহেন্দ্রনাথের কষ্ট লাঘব করার। এই সময় মহেন্দ্রনাথের শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার শরীর অস্বাভাবিকভাবে উষ্ণ ছিল, যা দেখে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। এর ফলশ্রুতি হয়েছিল, দেখো নেক্সট পয়েন্ট, ফলশ্রুতি। ভূপেন্দ্রনাথের এই কথায় মাথায় জল ঢালার পর মহেন্দ্রনাথের শরীরের তাপমাত্রা কিছুটা কমে আসে এবং তিনি কিছুটা স্বস্তি অনুভব করেন। তবে এই সাময়িক উপশম তার চূড়ান্ত নিয়তিকে আটকাতে পারেনি। মাথায় জল ঢালার কিছুক্ষণের মধ্যে মহেন্দ্রনাথের জীবনের শেষ মুহূর্ত উপস্থিত হয়, তার জীবনের অবসান হয়, যা উপন্যাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্ত। এই ঘটনাটি দেশভাগের পূর্ববর্তী গ্রামীণ বাংলার 51টি পরিবারের অসহতা, অসুস্থতার প্রতি তাদের সরল বিশ্বাস এবং প্রিয়জনের প্রতি তাদের গভীর মমত্ববোধের পরিচয় বহন করে। এই মৃত্যু সোনার মনে গভীরভাবে রেখাপাত করে এবং উপন্যাসের মূল উপজীব্য অর্থাৎ এক চিরন্তন অপূর্ণতার প্রতীকী নীলকণ্ঠ পাখির খোঁজকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। এরপর দেখো, নেক্সট কোশ্চেন ছিল, দেখো তারা জানেও না ওদের দুটিকে নিয়ে আজকে যত গণ্ডগোলের সূত্রপাত। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো তো, আমরা কোশ্চেনটির আনসার দেখে নাও। উত্তরে লিখবে, সেই সময়কার পরিস্থিতি এমনই ছিল যে ভারতের স্তূপে অগ্নি সংযোগের জন্য প্রয়োজন ছিল যে কোনো রকম একটি ছোট ঘটনার। দেশভাগের সাম্প্রদায়িকতা প্রতিটি ঘরের আনাচে কানাচে, প্রতিটি পাড়ার মোড়ে মোড়ে ছড়িয়ে পড়েছিল। তাই ছেলে মানুষের গল্পেও দেখা যায় হাবিব ও গীতা, তারা দুটি বাচ্চা, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথাটা শুনে একটা বিশাল দাঙ্গার জন্য তৈরি হয়েছে মানুষ। মিলিটারি
মিলিটারি ও পুলিশ এসেছে গাড়ি ভর্তি করে। এমতো অবস্থা তাদের পাওয়া যায় চিলকোঠার থেকে, তারা উঁকি মেরে দেখছে নিচে। পিস কমিটি এসে পড়েছে, তাই এই কারণে আজকে দাঙ্গাটা হয় না। যদিও যারা দাঙ্গা করতে এসেছিল তারা জানেই না যে এদেরকে নিয়েই সমস্ত অশান্তির সূত্রপাত। লেখক সেই সমস্ত জনসাধারণের মূর্খামির দিকেই ইঙ্গিত করেছেন যারা দাঙ্গাবাজি, এবং তারা জানেও না যে নিজেদের ক্ষতি তারা নিজেরাই করছে। বস্তুত একথা ঠিক যে পাবলিক অপিনিয়ন ইজ নেইদার পাবলিক নর অপিনিয়ন। তাই কি নিয়ে তারা ঝগড়া করতে চাইছে এটা বড় কথা না, বড় কথা হয়ে ওঠে তারা একটা দাঙ্গার জন্য তৈরি হয়েছে। এই যে অর্থহীন ছেলে মানুষই এদিকেই লেখক ইঙ্গিত করেছেন, কারণ আবহমানকাল ধরে বাস করা হিন্দু মুসলমান একে অপরের শত্রু হতে পারে না। যারা ধর্মীয় জিগির তুলে দেশভাগ করেছে, স্বার্থপরের মতো তাদের স্বার্থের বলি হয়েছে এই সকল সাধারণ মানুষ, যারা তলিয়ে দেখে না যে তারা নিজেদের ক্ষতি করছে। লেখক এই গল্পে এই দিকটা ইঙ্গিত করতে চেয়েছেন, তাই বলেছেন যে দাঙ্গাবাজের কোনো কিছুর দরকার পড়ে না, কোনো প্রয়োজনীয়তা ছাড়াই তারা জড়ো হয়েছে একে অপরের প্রাণ নেওয়ার জন্য।